মধ্যপ্রাচ্য সংঘাতে সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আলাদ, যুক্ত হচ্ছে তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে 2 দিন আগেই মাত্র যে ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা ইরানের সাথে যুদ্ধে জড়াবে কিনা সেটা 2 সপ্তাহ পর তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা দেখলাম মাত্র 2 দিনের মাথায় তারা ইরানে হামলা চালালো। এটা কি ট্রাম্পের জেনে বুঝে করা কোনো পরিকল্পনা কিনা, যে অপ্রস্তুতভাবে ইরানের উপর যে হামলাটা করা হলো? কিন্তু বিষয়টি হলো যে ট্রাম্প যেটা বলেন সেটা করেন না, আর যেটা করেন সেটা বলেন না। এটার মাধ্যমে এটাই প্রমাণিত হলো আরও একবার, যে তিনি বলেছিলেন যে 2 সপ্তাহ পরে হামলা চালাবেন, কিন্তু তার আগেই হামলা চালালো। আমরা প্রতিবেদনটিতে যেভাবে দেখলাম, এবং এর আগে কিন্তু তিনি কূটনৈতিক আলোচনার ক্ষেত্রেও তিনি এমনটি বলেছিলেন। তিনি বলেছেন যে আমরা প্রথমে কূটনৈতিক আলোচনায় থাকব, সেই আলোচনায় আশা করি একটা চুক্তিতে পৌঁছাবো। কিন্তু এর মধ্যেই তিনি কিন্তু ইসরায়েলের মাধ্যমে ইরানে হামলা চালালেন। বলা হচ্ছিল যে এই হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল না, কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক বিশ্লেষণ সব দিক থেকে কিন্তু আমরা দেখেছি যে এই হামলায় প্রথম থেকেই পরোক্ষ বা প্রত্যক্ষ সবভাবেই ইসরায়েলের পাশে ছিল যুক্তরাষ্ট্র। এবং ইরানের যে হামলা, সেই হামলা প্রতিহত থেকে শুরু করে ইরানের যে স্থাপনা রয়েছে সেই স্থাপনার তথ্য দেওয়া, ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার পেছনেও বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, এবং তাদের যে গোয়েন্দা সংস্থাদের তথ্য সরবরাহ সেটিও ছিল। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলোও দেখব, যে এই মুহূর্তে যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি আমরা জানবো আর কি। আমরা জানি যে যুক্তরাষ্ট্র যে এখন পর্যন্ত যে হামলা চালিয়েছে, সেই হামলার বিষয়ে বলা হচ্ছে যে মিজোরি অঙ্গরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্য থেকে যে বিমান দিয়ে হামলা চালানো হয়েছে, বোমারু বিমান, B2 বোম্বার বিমান যেটিকে বলা হচ্ছে, সেই বিমানটি কিন্তু টানা 37 ঘন্টা উড়েছিল। তারপরে কিন্তু ইরানের আকাশে গিয়ে হামলা চালায়। এবং আরও একটি বিষয় যেটি হলো যে হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি এই হামলা পর্যবেক্ষণ করেছেন সিচুয়েশন রুম থেকে, এবং তিনি হামলার পরে সংবাদ মাধ্যমে কথা বলেছেন। তার সাথে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সরাসরি বলেছেন যে এই হামলা সম্পূর্ণভাবে সফল হয়েছে, তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ হয়েছে। আরও একটি বিষয় তিনি বলেছেন যে এই হামলার পরে হয় শান্তি ফিরবে, নয়তো এই যে গত 7 দিনে বা 8 দিনে ইরানের যে পরিস্থিতি রয়েছে তার চেয়েও আরও ভয়াবহ পরিস্থিতি হবে বলে হুঙ্কার দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই হামলার পরে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি ইরান কিন্তু এখনও নমনীয় হয়নি। ইরান সাফ জানিয়ে দিয়েছে তার যে শক্তি রয়েছে সেই সর্বশক্তি প্রয়োগ করে তিনি এই হামলা মোকাবেলা করবে। এখন পর্যন্ত যে পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সর্বশক্তি প্রয়োগ করে বলা হচ্ছে, অর্থাৎ পরমাণু অস্ত্রের আগে পরমাণু অস্ত্র ছাড়া যে সবচেয়ে অত্যাধুনিক যে অস্ত্র, সেই অস্ত্রই কিন্তু ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের পরমাণু যে স্থাপনা, সেই স্থাপনা খুব বেশি ক্ষতি হয়নি। এবং আরও একটি বিষয় রয়েছে যে এই যে পরমাণু স্থাপনা যে হামলা হয়েছে, হামলার পরে ইরান যে দাবি করেছে সেই দাবির পক্ষে কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA তারাও বলেছে যে এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়ায়নি। রবিউল, আমরাও দেখছিলাম যে ইরান বলছে যে তাদের তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি, এবং যুক্তরাষ্ট্র পাল্টা দাবি করছে যে তারা সক্ষম হয়েছে এবং একটি সফল হামলা তারা চালিয়েছে। এক্ষেত্রে ইসরায়েল কতটুকু সুবিধা পাবে এটা একটু জানাবেন, আর ইরানের প্রতিক্রিয়াটাও জানতে চাই। হ্যাঁ, আমরা একটু ইরানের প্রতিক্রিয়াটা আগে জানতে চাই, যে এই হামলার পরে ইরান কি কি পদক্ষেপ নিয়েছে, কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সে সংক্রান্ত আমার কাছে কি তথ্য রয়েছে আমরা সেটাও দেখতে চাই। যে এখন পর্যন্ত যে ইরানের যে পাল্টা প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা আজকে রোববার সকালেই কিন্তু দেখতে পেয়েছি যে ইসরায়েলে কিন্তু মুহুর্মুহু বিস্ফোরণ হয়েছে, এবং বন্দরনগরী হাইফা, রাজধানী তেল আবিব থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা, অধিকৃত গোলান মালভূমি বলা হচ্ছে, সেইখানেও কিন্তু ব্যাপক আকারে হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে 20 থেকে 30টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, এবং সেই হামলায় আমরা দেখেছি যে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, হতাহত হয়েছে। সেখানে হতাহত আমরা জানি যে ইসরায়েলের পক্ষ থেকে তাদের হতাহতের তথ্য খুবই গোপন করা হয়, এবং হামলায় যেসব স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয় সেগুলোরও কিন্তু সংবাদ মাধ্যমের খুব একটা সুযোগ থাকে না, এক্সেস থাকে না। এই হামলার পরে ইরান কিন্তু শুধু ইসরায়েল হামলা চালিয়ে বসে থাকেনি, এরপরে বলেছে মধ্যপ্রাচ্যে মার্কিন যে স্থাপনা রয়েছে, মার্কিন যে নাগরিক রয়েছে, তাদেরকে হামলার বৈধতা দিয়েছে যুক্তরাষ্ট্রের এই হামলা। এখন পর্যন্ত এই ধরনের প্রতিক্রিয়া দিয়েছে। তারপরেও আমরা আরও একটি বিষয় জানতে পেরেছি যে হরমুজ প্রণালী, যেটিকে আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণ বলা হয়, সেই আন্তর্জাতিক বাণিজ্যের যে রুট, যেখান থেকে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়, পণ্য আনা নেওয়া হয়, সেই জায়গাটিও কিন্তু অবরোধ, অর্থাৎ হরমুজ প্রণালীতে কোনো ধরনের জাহাজ চলাচল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ছিল একটি। আরও একটি বিষয় হলো যে এখন পর্যন্ত এই হামলার পর হরমুজ প্রণালীতে যেসব বাণিজ্যিক জাহাজ রয়েছে সেই জাহাজগুলো কিন্তু দ্রুত সেখান থেকে সরে যাচ্ছে। তার মানে এই হামলার পর ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি আরও বদলাতে থাকবে। এরই মধ্যে ইরান তার ইসরায়েল আকাশসীমা বন্ধ করে দিয়েছে, কিন্তু স্থলপথ খোলা রেখেছে, তাদের নাগরিকদের বের করে নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যে ইরানকে ভৌগোলিকভাবে ছিন্ন ভিন্ন করার হুমকি দিয়েছে।
তবে শুধু যে ইসরায়েল যে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়ে এমনটা নয়, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের এই হামলার পরে যুক্তরাষ্ট্রের যে সাধারণ নাগরিক তাদের নিরাপত্তার কথা ভেবে নানান রকম পদক্ষেপ নিয়েছে। এর আগে আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে এই হামলা থেকে নেতানিয়াহু কী ধরনের সুবিধা পেলেন, প্রশ্নটি তো এই মুহূর্তে সবচেয়ে বড় সুবিধা পেলেন নেতানিয়াহু। আমরা জানি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সর্বশেষ যখন শপথ নিলেন, সেই শপথের পর কিন্তু যে গাজায় একটি হামলা শুরু হলো, সেই হামলার পরে কিন্তু তার পদত্যাগের প্রতিবাদে ইসরায়েলে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে এবং নেতানিয়াহুকেই বলা হচ্ছে সংঘাতের মূল খলনায়ক। তার কারণেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে এবং খোদ যে ইহুদিরা রয়েছে অর্থাৎ ইসরায়েলের যে রয়েছে তারা এই হামলার জন্য বা এই পরিস্থিতির জন্য তার পদত্যাগের দাবি করে আসছেন। এখন প্রশ্নটা এই যে হামলা হলো, বর্তমান যে সংঘাত, সেই সংঘাতের কারণে একদিকে তিনি যে গাজায় সংঘাতের কারণে বিশ্বজুড়ে একটা সমালোচনার মুখে পড়েছিলেন, বিশ্বকে দৃষ্টি থেকে সরে নিয়ে আসা হলো গাজা থেকে, আর তার নিজের ক্ষমতা পাকাপোক্ত হলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তিনি দীর্ঘমেয়াদী ইসরায়েলের ক্ষমতায় থাকার জন্যই এই ধরনের একটি পরিস্থিতি তৈরি করেছেন। রবিউল, আপনার কাছে জানা যাচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র হঠাৎ করে হামলা চালালো, তাদের আইন প্রণেতারা বলছেন এটা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন এবং দেখা যাচ্ছে তারা সমালোচনা করছেন। আবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, শঙ্কা প্রকাশ করেছেন এবং গোটা বিশ্বই কিন্তু উত্তাল। আমি আসলে এই মুহূর্তে জানতে চাই যে বিশ্বের মোরালরা বা বিশ্ব রাজনীতিকরা কি বলছেন এই হামলাকে কেন্দ্র করে। হ্যাঁ ইমন, এই হামলার পরপরই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। সে সংক্রান্ত আমার কাছে কিছু তথ্য রয়েছে, আমি সেটিও দেখব। এই যে হামলা, সেই হামলার পরে কিন্তু জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বলেছেন যে এমনিতেই মধ্যপ্রাচ্যে তাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই যুদ্ধ যদি হয় তাহলে এটি থামানোর মতো ক্ষমতা কারো কাছে থাকবে না। এবং হামলার পরপরই সৌদি আরবে প্রতিক্রিয়া জানিয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দেশ সৌদি আরব। সৌদি আরবে আমরা জানি যে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে, কিন্তু তারপরেও তারা ইরানে যে হামলা চলছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে আসছে। সৌদি আরবের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটি ইরানের সার্বভৌমত্বের উপর একটা আঘাত এবং সেই আঘাতের কারণে এই হামলা হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। তবে চীন এবং রাশিয়াও কিন্তু তাৎক্ষণিকভাবে কিছুক্ষণ আগেই প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের পক্ষ থেকে তারা এই যুক্তরাষ্ট্রের হামলার, ইরানে যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, সেই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং তারাও বলেছে যে মধ্যপ্রাচ্যে এমনিতে সংঘাতে জর্জরিত বিভিন্ন দেশ, এরই মধ্যে অর্থনৈতিকভাবে সংকট রয়েছে, মানবিক সংকট রয়েছে। আমরা জানি যে ইরাক যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কী হয়েছিল, সিরিয়ায় মাত্র গৃহযুদ্ধ কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিকের দিকে উঠছে, তারপরে নতুন করে এই ইরানে যে সংঘাত, সেই সংঘাত হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে, মানবিক সংকট দেখা দেবে, শরণার্থী সংকট দেখা দিতে পারে, যার প্রভাব কিন্তু পুরো বিশ্বে পড়তে পারে। এবং আরও একটি বিষয় যে এখন পর্যন্ত আমরা দেখি লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে, আমরা যে এর আগের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখলাম যে তারা কিন্তু এই হামলার নিন্দা জানিয়েছে। বিশেষ করে ভেনেজুয়েলা সহ কিউবা আরও অন্যান্য দেশ সেই হামলার নিন্দা জানিয়েছে। রবিউল, আপনাকে ধন্যবাদ আমাদের বিস্তারিত এই বিষয়ে জানানোর জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। ইসরায়েল ইরান সংঘাত ও যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নিয়ে আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।